এনসিপি নেতাদের কক্সবাজার ভ্রমণ নিয়ে যা বললেন রিজভী। নির্বাচনী ট্রেন চলতে শুরু করেছে বলছেন প্রিন্স। জানাবো ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল, রোজার আগে নতুন সরকারের শপথ এবং সর্বশেষ জানাবো রাশিয়ার তেল কেনা বন্ধ করতে চাপ ট্রাম্পের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এনসিপি নেতাদের কক্সবাজার ভ্রমণ নিয়ে যা বললেন রিজভী। জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে কোনো কূটনীতিকের আলাপ আলোচনা হতেই পারে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভী বলেন, রমজানের আগে নির্বাচন দিয়ে সরকার জনগণের দাবি ও আকাঙ্ক্ষা পূরণ করেছে। নির্বাচন কমিশনে প্রধান উপদেষ্টা চিঠি দেওয়া শুরু হয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের কাছে দেশের জনগণ একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন আশা করে। ভোট নিরপেক্ষ হতে হবে ধরনের সার্বিক সহযোগিতা করবে বিএনপি। এনসিপি নেতাদের কক্সবাজার ভ্রমণ ইস্যুকে কেন্দ্র করে তিনি বলেন, তারা যে কোনো জায়গায় যেতেই পারে, কিন্তু সে বিষয় নিয়ে লুকোচুরির কিছু নেই। গণতন্ত্র প্রতিষ্ঠা ও ফ্যাসিবাদ পতনের আন্দোলনে যারা মূল ভূমিকা পালন করেছে তাদের কাছ থেকে দেশের জনগণ কোনো ধরনের ষড়যন্ত্র ও লুকোচুরি আশা করে না। সামনের দিনে জনগণ দেশে এমন শাসন ব্যবস্থা দেখতে চায় যেখানে সরকারের প্রতি ক্ষেত্রে জবাবদিহিতা থাকবে। জবাবদিহিতা না থাকলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে জানান রিজভী। মাসুমা বেগমের স্বামী মোহাম্মদ সেলিমের হাতে এককালীন আর্থিক সহায়তা তুলে দেন আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী। নির্বাচনী ট্রেন চলতে শুরু করেছে বলছেন প্রিন্স। বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালো প্রিন্স বলেছেন, জনগণের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। নির্বাচনের দামামা বাজতে শুরু করেছে। নির্বাচনী ট্রেন চলতে শুরু করেছে। আগামী রোজার আগে নির্ধারিত স্টেশনে এই ট্রেন পৌঁছাবে। ইনশাআল্লাহ এবার ধানের বাম্পার ফলন হবে। আগামী নির্বাচনে বিএনপিকে সমর্থন করার আহ্বান জানিয়ে ইমরান সালো প্রিন্স বলেন, ধানের শীষে ভোট দিন, তারেক রহমান সমৃদ্ধ উন্নত বাংলাদেশ উপহার দেবেন। তিনি বলেন, গণঅভ্যুত্থান ছাত্রদের আকাঙ্ক্ষা ও শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে নির্বাচন, নির্বাচিত সংসদ ও সরকারের বিকল্প নাই। গ্রামে গ্রামে ঘরে ঘরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল, রোজার আগেই নতুন সরকারের শপথ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করবে নির্বাচন কমিশন। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রোজা শুরুর আগে নতুন সরকার যাতে শপথ নিতে পারে সেই সময় হাতে রেখে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার চিঠি নির্বাচন কমিশনে এসে পৌঁছেছে। নির্বাচন বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, প্রধান নির্বাচন কমিশনার আপনাদের যেটা বলেছেন, আমাদের পক্ষ থেকে ঘোষণাটি আসবে আনুমানিক 2 মাস আগে, যেদিন আমরা তফসিল ঘোষণা করব। সুতরাং আপনারা ধরেই নিতে পারেন তফসিল ঘোষণার কাজটি ডিসেম্বরের প্রথমার্ধে হবে। নির্বাচনে আনুমানিক 60 দিন আগে তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন তো রোজার আগে হবে। রোজা যদি হয় 18 ফেব্রুয়ারি, এর আগে তো 2-4 দিন সময় দেবেন নতুন সরকার ক্ষমতা গ্রহণের জন্য। শপথ গ্রহণ ইত্যাদি এর আগে নির্বাচন হবে। 31 অক্টোবর যাদের বয়স 18 বছর পূর্ণ হবে তারা ভোট দিতে পারবেন উল্লেখ করে তিনি বলেন, নবীন ভোটারদের জন্য এটি একটি সুখবর। এ বিষয়ে আমরা আজ প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি। প্রবাসী বাংলাদেশি ভোটারদের এবার ভোট দেওয়া নিশ্চিত করতে চাই জানিয়ে তিনি বলেন, প্রবাসীদের কাছে প্রতীক সংবলিত ব্যালট যাবে যাতে সময় কম লাগে। প্রার্থী চূড়ান্ত হওয়ার পর সিম্বল ব্যালটে ভোট দেবেন। ইসিতে এসে পোস্ট অফিস ব্যালট নিয়ে যাবে। এক্ষেত্রে নিবন্ধন করে প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর তারা অনলাইনে প্রার্থীর তালিকা দেখতে পাবেন। সেই অনুযায়ী তারা পছন্দের প্রার্থী দেখে ব্যালটে থাকায় সেই প্রার্থীর প্রতীকে ভোট দেবেন। মাধ্যমটা হবে পোস্টাল ব্যালট। অতীতে এই বিধান থাকলেও সময়ের অভাবে কার্যকর করা যেত না। এবার 3 ভাবে পোস্টাল ব্যালটে ভোট হবে। যারা প্রবাসে থাকেন, কারাগারে থাকেন ও ভোটের দায়িত্বে থাকেন তাদের জন্য এই ব্যবস্থা থাকবে। এজন্য আগেই নিবন্ধন করতে হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেষ মুহূর্তে আদালতের আদেশে প্রার্থী পরিবর্তন হলে সেখানে পোস্টাল ব্যালট হবে না। তবে আইনি কার্যক্রম যেন দ্রুত হয় সে ব্যবস্থা নেওয়া যেতে পারে। যারা আইনি হেফাজতে আছেন তারা পোস্টাল ব্যালটের জন্য অনলাইনে আবেদন করতে কিভাবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা নিয়ে আমাদের মিটিং হয়েছে। আমাদের টিম ইতোমধ্যে কারা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছে। তারা আমাদের বলেছে 71টি জেলখানা রয়েছে, সবখানে তাদের এই ভোট দেওয়ার জন্য সাহায্য করবেন। রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা চূড়ান্ত হয়েছে জানিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, প্রবলেমটা হচ্ছে
মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন, ম্যাল ইনফরমেশন, এগুলো আমরা আচরণবিধিতে অন্তর্ভুক্ত করেছি। মনে রাখবেন, এই আচরণবিধি শুধু প্রার্থী ও দলের জন্য, কিন্তু এআই এর ব্যবহার তো তাদের বাইরেও লোকজন করবে। অনেক প্রতিষ্ঠান আছে যারা এটা ব্যবহার করবে, শুধু তো রাজনৈতিক দল আর প্রার্থীরা করবে না, দেশ থেকে দেশের বাইরে থেকে করবে। তো সেগুলো প্রতিহত করার জন্য আমরা ইতোমধ্যে একটা কমিটি ফর্ম করেছি। এটি কিভাবে কি করা যায় সেটি নিয়ে তারা কাজ করছেন। ব্যান্ডউইথ না কমিয়ে কোনো ধরনের সেবা বিঘ্ন না ঘটিয়ে করার চেষ্টা করব। প্রাথমিকভাবে এখনও পর্যন্ত কোনো ইচ্ছা নেই কোনো সেবা বা প্ল্যাটফর্মকে লিমিট করার। ড্রোনের ব্যবহার হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ড্রোন এবং কোয়াডকপ্টার এর ধরনের কোনো প্রার্থী বা তার এজেন্ট বা কেউ ব্যবহার করতে পারবেন না। সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি বলেন, কেন্দ্রগুলো সিসি ক্যামেরা ব্যবহার নিয়েও আমরা কাজ করেছি। সেটা নিয়ে ইতোমধ্যে আমরা 3-4টি মিটিং করেছি। একদিনের জন্য আউটসোর্স করে পাওয়া যায় না ভাড়ায়, আবার কেনাও যৌক্তিক নয়। 45,000 কেন্দ্রের আপনি হিসাব করে দেখেন কতগুলো সিসি ক্যামেরা লাগবে। এটা কিনে আপনি রাখবেন কিভাবে এবং এটা ঠিক আছে কিনা বুঝবেন কিভাবে? রাশিয়ার তেল কেনা বন্ধ করতে চাপ ট্রাম্পের, মোদির কেন না? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ও অব্যাহত চাপ সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি ভারত, আর তাতে নয়াদিল্লির ওপর বেজায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট। এবার তিনি ভারতের ওপর 50% পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এই পরিস্থিতিতে কঠিন কূটনৈতিক সমীকরণ সামলাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছেন, অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলেছেন। অথচ রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে মোদী ভারতকে নিরপেক্ষ দেশ হিসেবে উপস্থাপন করতে চাইছেন, যা পশ্চিমা বিশ্বের কাছে একরকম অস্বস্তিকর। তবে এখন মনে হচ্ছে ট্রাম্প আর ধৈর্য ধরে রাখতে পারছেন না। তিনি মোদীকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারতকে রাশিয়া অথবা আমেরিকা এক পক্ষ বেছে নিতেই হবে। আর এই চাপ সৃষ্টির জন্য তিনি ভারতের বিরুদ্ধে নতুন করে শুল্ক আরোপ করেছেন, যার মূল কারণ ভারতের রাশিয়া থেকে কম দামে তেল কেনা। ট্রাম্প ঘোষণা করেন, বৃহস্পতিবার থেকে ভারত থেকে আমদানিকৃত পণ্যের ওপর 25% শুল্ক কার্যকর হবে এবং চলতি মাসের শেষের দিকে আরও 25% শুল্ক আরোপ হবে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের রপ্তানি পণ্যের ওপর মোট 50% শুল্ক পড়বে, যা বর্তমানে আমেরিকার সবচেয়ে বেশি শুল্ক হারগুলোর মধ্যে অন্যতম। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ভারত বিপুল পরিমাণ রাশিয়ার তেল কিনছে এবং তার অনেকটা আবার বাজারে বিক্রি করছে মোটা মুনাফায়। ওরা ইউক্রেনের মানুষের প্রাণহানির বিষয়ে বিন্দুমাত্র চিন্তিত নয়। শুল্ক অন্যায্য। ভারত সরকার এই শুল্ক সম্পূর্ণভাবে অন্যায্য এবং বৈষম্যমূলক বলে দাবি করেছেন। দিল্লির মতে ইউরোপ ও আমেরিকার বহু দেশ এখনও রাশিয়ার কাছ থেকে সার ও অন্যান্য রাসায়নিক পণ্য কিনছে। তাহলে শুধু ভারতের ওপরই এমন চাপ কেন? বিশেষজ্ঞরা বলছেন, ভারতের পক্ষে রাশিয়া থেকে তেল কেনা একটি পরিপূর্ণভাবে অর্থনৈতিক সিদ্ধান্ত, কারণ রাশিয়ার তেল ভারতে আসে বড় ছাড়ে, যা ঐতিহ্যবাহী তেল সরবরাহকারী দেশগুলো দেয় না। কেন রাশিয়ার তেল ভারতের জন্য এত জরুরি? ভারতের 1.4 বিলিয়নের বেশি জনসংখ্যা ও দ্রুত বর্ধনশীল অর্থনীতি রাশিয়ার তেলের উপর অনেকটা নির্ভরশীল। দেশটি বর্তমানে বিশ্বের 3য় বৃহত্তম তেল ভোক্তা এবং 2030 সালের মধ্যে চীনকে ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে রয়টার্স। রাশিয়া থেকে আসা অপরিশোধিত তেল বর্তমানে ভারতের মোট তেল আমদানির 36%, যা দেশটির সর্ববৃহৎ তেল সরবরাহকারী হিসেবে রাশিয়াকে প্রতিষ্ঠিত করেছে। 2022 সালে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পর ইউরোপীয় দেশগুলো রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেয়। এরপর থেকেই সেই তেল এশিয়ার দিকে চলে আসে, বিশেষত চীন, ভারত ও তুরস্কে। ভারত সেই তেল ছাড়ে পাচ্ছে, যা অন্য দেশগুলো দিচ্ছে না। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অমিতাভ সিং বলেন, এটি সম্পূর্ণভাবে একটি অর্থনৈতিক সিদ্ধান্ত। ভারতের পক্ষে এটি কেবল লাভের বিষয়, কোনো রাজনৈতিক অবস্থান নয়। ভারত তার তেলের উৎস বৈচিত্র্যময় করেছে ঠিকই, কিন্তু রাশিয়ান তেল হঠাৎ পুরোপুরি বন্ধ করা ভারতের পক্ষে সম্ভব নয়, কারণ দেশটির 80% তেলের চাহিদা আমদানির উপর নির্ভরশীল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।